চলো অনুশীলনী 13.2 এর 8 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো 8 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3 ডিভাইডেড বাই 9 এবং দশম পদ দেয়া আছে 8√2 ডিভাইডেড বাই 81 হলে ধারাটির তৃতীয় পদ কত। এখানে একটু খেয়াল করো তো, এখানে প্রথম পদ দেয়া আছে কিনা এবং সাধারণ অন্তর অথবা সাধারণ অনুপাত দেয়া আছে কিনা। এখানে আমাদেরকে ডিরেক্ট প্রথম পদ এবং সাধারণ অনুপাত তারা দেয় নাই, তাহলে যেহেতু এখানে ডিরেক্ট উল্লেখ করা নেই প্রথম পদ এবং সাধারণ অনুপাত, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে প্রথম পদ এবং সাধারণ অনুপাত। যদি এটি সমান্তর তারা হতো তাহলে আমরা ধরে নিতাম সাধারণ অন্তর। যেহেতু তারা বলছে এটি একটি গুণোত্তর দ্বারা, একটি গুণোত্তর দ্বারার পঞ্চম পদ, যেহেতু তারা বলছে গুণোত্তর দ্বারা, তাহলে আমরা ধরে নিব সাধারণ অনুপাত। প্রথমত লিখো, মনে করি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ, প্রথম পদ যেহেতু প্রশ্নে উল্লেখ করা নেই, তাহলে আমরা লিখব প্রথম পদ ইকুয়াল টু এ। এটা আমরা ধরে নিলাম প্রথম পদ ইকুয়াল টু এ। এখন ওইখানে কিন্তু আমাদের সাধারণ অন্তর অথবা সাধারণ অনুপাত দেয়া নেই, যেহেতু এটি একটি গুণোত্তর দ্বারা, তাহলে আমরা লিখব সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে ধরে নিব কি আর, রাইট। তাহলে লিখলাম সাধারণ অনুপাত ইকুয়াল টু আর। এখানে দেখো বলছে যে একটি গুণোত্তর দ্বারা পঞ্চম পদ 2√3 ডিভাইডেড বাই 9। তাহলে আমরা n-তম পদের সূত্র একটা শিখে আসছি। কি ছিল n-তম পদের সূত্রটা? এরকম ছিল, গুণোত্তর দ্বারার ক্ষেত্রে a r n-1, a r টু দি পাওয়ার n-1, ওইটা ছিল গুণোত্তর দ্বারার n-তম পদের সূত্র। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সূত্র পঞ্চম পদ, পঞ্চম পদ এ আর, যেহেতু পঞ্চম পদ উল্লেখ করে দিছি, তাহলে 5 - 1, ওই n এর জায়গায় শুধুমাত্র 5 বসিয়েছি। যেহেতু পঞ্চম পদ, তাহলে n এর জায়গায় 5 বসালাম, -1। তারা বলে দিয়েছে তার পঞ্চম পদ 2√3 ডিভাইডেড বাই 9, তাহলে ওইটাই হবে 2√3 ডিভাইডেড বাই 9। এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিতে পারি। এ তো যেইভাবে আছে ওইভাবে এ লিখলাম, আর ওইখানেও আর দেয়া আছে, আর তো আমাদের ডিরেক্ট দেয়া নেই, তাহলে আর লিখলাম। 5 থেকে 1 বিয়োগ করে যদি দেই তাহলে 4 থাকবে, এখানে কত থাকবে? 2√3 ডিভাইডেড বাই 9, রাইট। তাহলে ওইটাকে ধরে নিই আমরা 1 নম্বর সমীকরণ। এবং তারা কি বলছে? দশম পদ 8√2 ডিভাইডেড বাই 81। তাহলে আমরা লিখতে পারি আবার, এবং দশম পদ n-তম পদের সূত্র শিখে আসছি এ আর টু দি পাওয়ার n-1, তাহলে দশম পদ এর ক্ষেত্রে হবে এ আর টু দি পাওয়ার 10-1, রাইট, ইকুয়াল টু কত বলে দিয়েছে? 8√2 ডিভাইডেড বাই 81। তাহলে এখানে দেখো তো কি করতে পারি, আমরা একটু ক্যালকুলেশন করে নিতে পারি। এ আর টু দি পাওয়ার 10 থেকে 1 যদি বিয়োগ করে দিই তাহলে 9 থাকবে। 8√2 ডিভাইডেড বাই 81 অর্থাৎ 81, ওইটাকে ধরে নেই 2 নম্বর সমীকরণ। যেহেতু এটি একটি গুণোত্তর দ্বারা, তাই এ এবং আর এর মান বের করার ক্ষেত্রে আমরা দ্বিতীয় সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব, কারণ আমাদের কি বের করতে হবে? তার তৃতীয় পদ এ এবং আর এর মান আমাদের জানা লাগবে। তাহলে চলো আমরা লিখি 2 নং সমীকরণকে, 2 নং সমীকরণকে
এক নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। 2 নং সমীকরণ কি দেয়া আছে? ar⁴ ইকুয়াল টু কত? 8⁴ ডিভাইডেড বাই 81। 1 নং সমীকরণ কত দেয়া আছে? ar⁴ 2√3 ডিভাইডেড বাই 9, রাইট? তাহলে এখানে একটু খেয়াল করো তো, নিচে আছে এ, উপরে এ, তাহলে এ কাটা যাবে, ওইখান থেকে আর কমন নিতে পারি। 9 - 4 আর কমন নিলাম, যেহেতু ভাগ আকারে আছে 9 ভাগ তাহলে বিয়োগ হবে। 9 - 4 ইকুয়াল টু ওই যে জিনিসটা আছে ওইটা লিখলাম, 8⁴ ডিভাইডেড বাই 81 ইনটু 9 যাবে উপরে, 2√3 আসবে নিচে, ওইটা উপরে লিখলাম যেহেতু গুণ চিহ্ন দিলাম, এবং 2√3 আসবে নিচে। এখানে দেখো 9 থেকে যদি 4 বিয়োগ করে দেয় তাহলে কত থাকবে? 5, রাইট? এখানে কত থাকবে? 81 ভাগ 9, 9 81, 4 2 8, তাহলে ওখানে আলটিমেটলি কত থাকবে? 4√2 নিচে থাকবে 9√3। তাহলে এখানে খেয়াল করো তো, r⁵ যেভাবে আছে লিখলাম, √2⁴ যদি লিখি, এখানে ক্যালকুলেটরে দেখো তো, √2⁴ কত আসবে? 4। তার মানে √2⁴ ইকুয়াল টু 4। এখানে বলছে যে 4√2 ইন্টু √2, আমরা ওইটা মানে লিখলাম 4 লিখলাম, ইন্টু আরেকটা √2 দিতে হবে। এখানে বলছে 4টা √2, √3 লিখলাম, ⁴ দিলাম, তাহলে দেখো তো √3⁴ 9, ওই 9 এতটুকু ইকুয়াল টু এই 9, আর একটা √3 এখানে আছে, √3 লিখলাম। তাহলে একটু খেয়াল করো তো, r⁵ ইকুয়াল টু, ওইখানে আছে 4টা √2, এখানে আছে একটা √2, টোটাল কয়টা √2? 5টা √2, নিচে আছে √3⁴ ইন্টু √3, তাহলে টোটাল কয়টা হবে? √3⁵। এইগুলো করার মেইন উদ্দেশ্য হলো, এখানে পাওয়ারে কত আছে? 5 আছে, এখানেও পাওয়ারে 5 বানাতে হবে। r⁵ ইকুয়াল টু √2 ডিভাইডেড বাই √3, এখানে 8 এর উপরে আছে পাওয়ার 5, নিচে √3 এর উপরে আছে পাওয়ার 5, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে পাওয়ার 5 লিখতে পারি। তার মানে এখানেও বুঝাইতেছে যে ওইটার উপরেও আছে, এইটার উপরে আছে, তাহলে পাওয়ার 5 আমরা বাদ দিতে পারি। আলটিমেটলি r ইকুয়াল টু কত থাকবে? √2 ডিভাইডেড বাই √3, এখানে কত পেয়েছি? r এর মান √2 ডিভাইডেড বাই √3। এখন যদি r এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা কিসের মান পেয়ে যাব? a এর মান পেয়ে যাব। তাহলে লিখো তো, r এর মান 1 নং সমীকরণে বসাই। r এর মান যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা a এর মান পেয়ে যাব। 1 নং সমীকরণটা কি ছিল? ar⁴ ইকুয়াল টু 2√3 ডিভাইডেড বাই 9
এখানে এর মান কত, এর মান আমাদের বের করতে হবে। আর এর মান কত, √2 ডিভাইডেড বাই √3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2√3 ডিভাইডেড বাই 9। এখানে দেখো তো কি করতে পারি। এ যেভাবে আছে ওইভাবে লিখলাম, √2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত আসবে, 4 আসবে। ক্যালকুলেটরে তুলে দেখো তো, √2 টু দি পাওয়ার 4 4, √2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4 আসলো। √3 টু দি পাওয়ার 4 কত আসবে, 9। এখানে পাওয়ার 4 √2 এবং √3 উভয়টাই পায়, তাহলে লিখলাম √2 √3 ডিভাইডেড বাই 9। এখানে দেখো তো এ ইকুয়াল আমরা কি লিখতে পারি, 2√3 ডিভাইডেড বাই 9। আমরা যদি ওই সাইডে গুণ দিয়ে দেই তাহলে আমরা লিখতে পারবো 9, নিচেরটা যাবে উপরে এবং উপরেরটা আসবে নিচে। এ ইকুয়াল টু 2 2 মানে 4, ওইখানে আছে 9, ওইখানে আছে 9, কাটা যাবে। তাহলে আলটিমেটলি কত যাবে, √3 ডিভাইডেড বাই 2। এখানে আমরা এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা এখন কি লিখতে পারবো, যেহেতু বলছে ধারাটির তৃতীয় পদ, তাহলে লিখো সুতরাং ধারাটির তৃতীয় পদ ইকুয়াল টু লিখতে পারবো ar টু দি পাওয়ার 3 মাইনাস 1। আমরা n তম পদের সূত্র শিখে আসছি ar টু দি পাওয়ার n মাইনাস 1, n এর জায়গায় শুধুমাত্র 3 বসালাম। এর মান কত, √3 ডিভাইডেড বাই 2। আর এর মান কত বের করে আসছি, √2 ডিভাইডেড বাই √3। 3 থেকে যদি 1 বিয়োগ করে দেই তাহলে কত থাকবে, 2। √3 ডিভাইডেড বাই 2 লিখলাম। √2 স্কোয়ার কত আসবে, এখানে আসবে শুধুমাত্র 2, কারণ স্কোয়ার এবং রুটে কাটা যায়। ওইটাকে দিলাম স্কোয়ার, ওইটাকেও স্কোয়ার দিতে হবে, তাহলে ওই রুট এবং স্কোয়ারে কাটা যাবে, ওখানে থাকবে 3, ওইটা কাটা যাবে। এবং ওইটা যদি কাটা দেয় নিচে থাকবে √3, তাহলে কত থাকবে, 1/√3। ওইটা কিভাবে কাটা দিয়েছি একটু খেয়াল করো তো, √3 নিচে আছে 3। আমরা জানি দুইটা √3 গুণ করলে একটা 3 পাই। তাহলে দেখো তো এখানে আছে উপরে √3, নিচে আছে দুইটা √3, তাহলে উপরে থাকবে 1 বাই, নিচে থাকবে √3, তাহলে লিখতে পারি 1/√3, রাইট। তাহলে লিখলাম 1/√3, ওইটা আমাদের আনসার। এখন চলো 9 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো 9 নম্বর অঙ্কে কি বলছে, 1/√2 মাইনাস 1 প্লাস √2 মাইনাস ডট 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 ধারাটির কোন পদ 8√2। অর্থাৎ এটা যদি হয় প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এরকম ভাবে ডট ডটের ভিতরে অনেকগুলো সংখ্যা আছে, ওই সংখ্যাটা কত নম্বর পদে অবস্থান করতেছে ওইটা বের করতে আমাদের বলা হয়েছে। তার মানে এরকম ভাবে যে গুনতে থাকি, এটা হলো প্রথম, দ্বিতীয় 2 3 4 5, ওই সংখ্যাটা 8√2 কত নম্বর পদে গিয়ে পাবো ওইটা বের করতে হবে। তাহলে চলো আমরা কি লিখতে পারি, যেহেতু এটি একটি ধারা,
এবং এটি কোন ধরনের দ্বারা, ভাইয়া এটি হলো গুণোত্তর দ্বারা। তাহলে আমরা লিখবো দ্বারাটির প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করি? এ। প্রথম পদ এ ইকুয়াল টু কত? 1/√2, রাইট? যেহেতু গুণোত্তর দ্বারা, তাহলে আমরা কি লিখবো? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করি? আর। সাধারণ অনুপাত আমরা কিভাবে লিখি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ আছে 1 - 1 সহ। এখানে মনে রাখতে হবে চিহ্ন সহ আমাদেরকে কাউন্ট করতে হবে। -1 ডিভাইডেড বাই 1/√2। তাহলে একটু দেখো তো, -1 লিখলাম, ইন্টু, যেহেতু ভাগ আছে গুণ দিলাম, নিচেরটা যাবে উপরে এবং উপরের সংখ্যাটা আসবে নিচে। -1 ইন্টু √2, -√2, নিচে থাকবে 1, নিচে 1 এর কোনো ভ্যালু নেই, তাই 1 নিচে লিখলাম না। ওইটা হলো আমাদের সাধারণ অনুপাত। বলছে যে দ্বারাটির কোন পদ এই ছোট পাচ্ছ? মনে করি n তম পদ। মনে করি ওইটা n নম্বর পদে অবস্থান করতেছে। n তম পদ। n তম পদ a², রাইট? তাহলে আমরা গুণোত্তর দ্বারার ক্ষেত্রে n তম পদের সূত্র কি শিখে আসছি? আর n-1 ইকুয়াল টু আমরা লিখতে পারি a², রাইট? তাহলে এখানে খেয়াল করো তো, এর মান কত বের করেছি? 1/√2 দেয়া আছে, ইন্টু আর এর মান কত বের করেছি? -√2। n এর মান আমাদের বের করতে হবে। n-1 ইকুয়াল টু a²। তাহলে এখানে দেখো তো কি করা যায়। এটা 1/√2 -√2 এর সাথে গুণ আকারে আছে। তাহলে অপোজিট সাইডে নিয়ে নেই, -√2 ইকুয়াল টু a² লিখলাম, ওইটা এখানে লিখলাম, ওইটাকে নিয়ে আসতেছি ডান সাইডে। তাহলে ওইটা ভাগ আকারে হবে 1/√2। তাহলে এখানে দেখো তো, -√2 n-1 ইকুয়াল টু আমরা লিখতে পারি, এই সংখ্যাটা লিখলাম a², ইন্টু, যদি ভাগ থাকে আর আমরা যদি গুণ চিহ্ন দিয়ে দেই, তাহলে নিচেরটা যাবে উপরে, উপরের সংখ্যাটা আসবে নিচে। √2 দুইটা √2 যদি গুণ করে দেই, তাহলে আমরা ইনটেক 2 পাবো, রাইট? তার মানে শুধুমাত্র 2 পাবো। দুইটা √3 যদি গুণ করে দেই, তাহলে শুধুমাত্র 3 পাবো। তাহলে এখানে পাবো 8 ইন্টু ওই দুইটা √2, শুধুমাত্র 2 পাবো। তাহলে আর 2, 8 ইন্টু 2 কত আসবে? 16, রাইট? তাহলে দেখো তো, ওইদিকে যেভাবে আছে ওইভাবে লিখলাম। দেখো এখানে আসার পরে আমরা কি করতে পারি? -√2n-1 যেভাবে আছে ওইভাবে লিখলাম। এখানে দেখো তো কত লিখতে পারি? -√2, ওই সাইডেও -√2 থাকতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে -√2 বাদ দিয়ে দিতে পারবো। -√2 এর উপরে কত পাওয়ার দিলে আমার 16 আসবে? তাহলে দেখো, পাওয়ার 8, পাওয়ার যদি 8 দিয়ে দিই, তাহলে আমার কত আসবে? 16, -√2 8। তার মানে এইটা যে কথা 16 একই কথা।
তাহলে বাম সাইডে আছে আমার -√2, ডান সাইডে -√2, তাহলে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি পাওয়ার ইকুয়াল টু ওই পাওয়ার n-1 ইকুয়াল টু লিখতে পারি 8, রাইট? তাহলে এখানে খেয়াল করো তো, n ইকুয়াল টু আমরা লিখতে পারি 8 + 1। যেহেতু বাম সাইডে মাইনাস আকারে আছে, ডান সাইডে গেলে প্লাস আকারে হবে। তাহলে n ইকুয়াল টু 9, মানে 9 নম্বর পদে 8√2 আছে। এটা 1, 2, 3, 4 এভাবে 9 নম্বর পদে গিয়ে আমরা 8√2 পাবো। তার মানে সুতরাং ধারাটির নবম পদটি হবে 8√2। এটি অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। চলো এখন আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করি। এখানে দেখো 10 নম্বর অঙ্কে বলা হয়েছে 5 + x + y + 135 গুণোত্তর দ্বারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। তারা বলে দিয়েছে এটি একটি গুণোত্তর দ্বারা। তাহলে প্রথমত আমাদের লিখতে হবে ধারাটির প্রথম পদ। এখানে প্রথম পদ কত? প্রথম পদকে আমরা a দ্বারা প্রকাশ করি, a ইকুয়াল টু 5। তার সাধারণ অনুপাত কত হবে? সাধারণ অনুপাত r ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অথবা আমরা লিখতে পারি তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। আবার আমরা লিখতে পারি চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ। এরকম ভাবে আমরা লিখতে পারি। তাহলে এখন দেখো তো, এটা যদি প্রথম পদ হয়, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা হলো চতুর্থ পদ। সুতরাং ধারাটির চতুর্থ পদ, যেহেতু চতুর্থ পদ আছে তাই আমি লিখলাম ধারাটির চতুর্থ পদ ইকুয়াল টু এ আর, আমরা জানি n-তম পদের সূত্র এ আর n-1। চতুর্থ পদের ক্ষেত্রে শুধুমাত্র n এর জায়গায় 4 বসাবো, এ আর 4-1, রাইট? তাহলে এখানে দেখো তো এর মান কত? 5 ইন্টু আর এর মান কত? x/5 লিখতে পারি, অথবা y/x লিখতে পারি। প্রথমটাই লিখলাম x/5। এখানে দেখো 4 থেকে 1 যদি বিয়োগ করে দেয় তাহলে 3। এখানে দেখো কত আসবে? 5 ইন্টু এক্স কিউব ডিভাইডেড বাই 5 কিউব। ওইটাকে এভাবে লিখতে পারি 5x3, নিচে থাকবে 5 কিউব, রাইট? তাহলে চতুর্থ পদ আমরা এভাবে বের করে নিলাম। এখন দেখো তো এখানে ধারাটিতে চতুর্থ পদ কত? 135। তাহলে আমরা ইজিলি লিখতে পারি প্রশ্ন মতে 5x3 ডিভাইডেড বাই 5 কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি 135। এখন দেখো তো 5x3, 5 কিউবে কত আসে? 125, নিচে আসবে 125, ডান সাইডে 135 আগে থেকেই আছে। এখন ওইটা আছে ভাগ আকারে বাম সাইডে, ডান সাইডে গেলে গুণ আকারে হবে 135 ইন্টু 125। এখন দেখো তো 5x3 ইকুয়াল টু
125 ইন্টু 135, 16,875, 16,875। এক্স কিউব লিখলাম, 16,875 এটা গুণ আকারে ছিল, ডান সাইডে গেলে ভাগ আকারে হবে। এক্স কিউব ইকুয়াল টু, আমাদের আগে থেকে ক্যালকুলেটরে তোলা আছে, ডিভাইডেড বাই 5 তুললাম, 3,375, 3,375। এখন দেখো তো, এমন একটা সংখ্যার উপরে কিউব দিতে হবে যাতে 3,375 হয়। তাহলে এখানে এমন একটা সংখ্যার উপরে কিউব দিতে হবে, ধরে নিলাম আমি 10-এর উপরে কিউব দিই, দিকে কত আসে? 1,000 আসে। এখানে বলছে 3,375, তাহলে 12-এর উপরে কিউব দিই, 1,728 আসছে। 13-এর উপরে কিউব দিলাম, 2,197 আসছে। 14-এর উপরে কিউব দিলাম, 2,744 আসতেছে। 15-এর উপরে কিউব দিলাম, 3,375 আসছে। তার মানে এখানে 15 টু দি পাওয়ার 3। এভাবে তোমরা চেক করে নিবে কত এর উপরে কিউব দিলে 3,375 হয়। তাহলে আমরা পাওয়ার উভয় সাইডে সমান, তাহলে আমরা পাওয়ার পর বাদ দিয়ে দিতে পারি। এখানে থাকবে x ইকুয়াল টু 15। এখন দেখো আমরা সাধারণ অনুপাত বের করে আসছে, r ইকুয়াল টু x/5 ইকুয়াল টু y/x ও লিখতে পারি। ওইটাকে 1 নং সমীকরণ যদি ধরে নেই, তাহলে আমরা বলে দিতে পারবো 1 নং সমীকরণে x এর মান বসাই। এখানে দেখো তো, x এর মান যদি বসিয়ে দেই ওই সমীকরণে, x এর মান বসালাম, x এর জায়গায় বসালাম 15, তাহলে y এর মান শুধু আমাদের অজানা y এর মান বের হয়ে যাবে। তাহলে 1 নং সমীকরণে x এর মান 1 নং সমীকরণে বসাই। x এর মান 1 নং সমীকরণে বসাই, রাইট। তাহলে 1 নং সমীকরণটা এমন ছিল, x/5 ইকুয়াল টু y/x, রাইট। x এর জায়গায় শুধুমাত্র 15 বসাবো, y যেভাবে আছে ওইভাবে থাকবে, x এর জায়গায় শুধুমাত্র 15 বসাবো। এখন দেখো আর গুণন করে দেই, ওইটা গুণ করে দিলে 5y, 15 ইন্টু 15, 15 ইন্টু 15 কত আসবে? 225। 5y ইকুয়াল টু 225। এখানে দেখো y এর সাথে 5 গুণ আকারে আছে, y ইকুয়াল টু 225 ডিভাইডেড বাই 5। তাহলে আলটিমেটলি y এর মান কত আসবে? 45। আলটিমেটলি আমাদের y এর মান কত আসলো? 45। তাহলে আমরা x এর মানও পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং নির্ণেয় মান x ইকুয়াল টু 15 এবং y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু 45। এখানেই অ্যান্সার। এখন 11 নম্বর অঙ্কটি দেখো। 11 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 3 প্লাস x প্লাস y প্লাস z প্লাস 243 গুণোত্তর দ্বারাভুক্ত হলে x, y এবং z এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমত কি লিখবো? ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদকে a দ্বারা প্রকাশ করি, a ইকুয়াল টু 3, এবং সাধারণ অনুপাত
সাধারণ অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর আর ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অথবা আমরা লিখতে পারি তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, আবার লিখতে পারি চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ, এভাবে আমরা লিখতে পারি। যেহেতু এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, তাই আমরা প্রথমে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ সবগুলাই লিখলাম। এখানে দেখো তো, এটা হলো যদি প্রথম পদ হয়, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা হলো পঞ্চম পদ। তাহলে আমরা আগের নিয়মে লিখি। সুতরাং পঞ্চম পদ আমরা n-তম পদের সূত্র শিখে আসছি, এ আর n - 1। পঞ্চম পদের ক্ষেত্রে n এর জায়গায় শুধুমাত্র 5 বসাবো, রাইট? তাহলে এ আর n এর জায়গায় 5 বসাবো, -1। এখানে একটু ক্যালকুলেশন করে নিতে পারি। এ আর টু দি পাওয়ার 4, এ এর মান কত আছে? 3, আর এর মান কত? ওইটাও লিখতে পারি, ওইটাও লিখতে পারি, অথবা ওইটাও লিখতে পারি। লিখলাম প্রথমটা, ওইটাকে 1 নং সমীকরণ ধরে নেই, তাহলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে। উপরে কত আছে? পাওয়ার 4, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, নিচে আসবে 3 টু দি পাওয়ার 4। এটাকে এভাবে লিখতে পারি, 3x টু দি পাওয়ার 4, নিচে আসবে 81। 3 টু দি পাওয়ার 4 মানেই হলো 81। এখন আমরা কি লিখতে পারি? এটা হলো পঞ্চম পদ। আমরা পঞ্চম পদ দ্বারাটিতে কত আছে? 243। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে 3x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 81 ইকুয়াল টু 243। 3x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 243, ওইটা ভাগ আকারে আছে, ডান সাইডে গেলে গুণ আকারে। 3x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 243 ইন্টু 81, 19,683, রাইট? তাহলে এখানে দেখো তো 3 গুণ আকারে আছে x টু দি পাওয়ার 4 এর সাথে, 3 ভাগ আকারে যাবে, ভাগ দিয়ে দাও 3, 6,561, 6,561, ওইদিকে x টু দি পাওয়ার 4 থাকবে। এমন একটা সংখ্যার উপরে পাওয়ার 4 দিতে হবে যাতে 6,561 হয়। তাহলে ধরো আমি 15 এর উপরে পাওয়ার 4 দেই, 50,000 চলে আসছে। 12 এর উপরে পাওয়ার 4 দেই, 20,000 চলে আসছে। 9 এর উপরে পাওয়ার 4 দেই, 6,561 চলে আসছে। এরকম ভাবে তোমরাও চেক করে নিবে কত এর উপরে পাওয়ার 4 দিলে আমার 6,561 আসে। এখানে দেখো তো, বাম সাইডের পাওয়ার এবং ডান সাইডের পাওয়ার সমান, তাহলে x ইকুয়াল লিখতে পারি 9। তারা বলছে যে x, y এবং z এর মান নির্ণয় করতে। আমরা x এর মান পেয়ে গেছি। এখন x এর মানটা যদি 1 নং সমীকরণে বসাই, তাহলে এখানে দেখো, এখানে বসালাম x এর মান, এখানে x এর মান বসালাম, তাহলে আমরা y এর মান পেয়ে যাব। এখন লেখো 1 নং সমীকরণ হতে x by 3 equal to y by x। x এর মান আমরা 1 নং সমীকরণে বসাই। x এর মান কত পেয়েছি? 9 ডিভাইডেড বাই 3। y এর মান আমাদের জানা নেই। x এর মান কত? 9। তাহলে আর গুণন করে দেই, 3y ইকুয়াল টু 9 নং 81। y ইকুয়াল টু কত আসবে? 81 ভাগ 3,
27, 27। আবার যদি দেখো আমরা প্রথমে কি লিখছি, x/3 ইকুয়াল টু y/x লিখছি, আবার লিখতে পারি y/x ইকুয়াল টু z/y লিখতে পারি। আবার y/x ইকুয়াল টু z/y লিখতে পারি। y এর মান আমরা কত পেয়েছি 27, x এর মান কত পেয়েছিলাম 9, ইকুয়াল টু z এর মান আমাদের অজানা, বের করে নিতে হবে। y এর মান কত পেয়েছি 27, বসালাম। এখন আর গুণন করে দেই, 9z ইকুয়াল টু 27 ইন্টু 27 যদি করি, 9z ইকুয়াল টু 27 ইন্টু 27 করলে কত আসে 729। z এর সাথে 9 গুণ আকারে আছে, 729 ডিভাইডেড বাই 9, তাহলে আলটিমেটলি কত আসবে z এর মান 81। এখন আমরা সবগুলো মান পেয়ে গেছি। আমরা কি লিখতে পারি, নির্ণেয় মান x ইকুয়াল টু কত 9, y ইকুয়াল টু কত 27 এবং z ইকুয়াল টু 81। আশা করি তোমরা সবাই এই অঙ্কটি খুবই সহজে বুঝতে পেরেছো।